আপনারা দেখছেন স্টার নিউজ টেজেরও, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। নমস্কার, স্টার নিউজ ডিজিটাল থেকে আমরা আজকে এসেছি বিনোদিনী থিয়েটারে। এইখানে আমাদের সঙ্গে আছেন স্যার আপনার নামটা একটু বলুন দর্শকদের জন্য। অসীম বোস। আমরা ভবানীপুর নাট্যমের পক্ষ থেকে, এটা আমাদের 6ষ্ঠ এডিশন বাঘাযতীন, যেটা আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চস্থ হতে চলেছে বিনোদিনী থিয়েটারে। অতীন ঘোষ, মাননীয় ডেপুটি মেয়র, তার সমস্ত ব্যবস্থাপনা এবং আমরা সেটা আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চস্থ করব। দেখুন, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে, কালের সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস আধুনিকীকরণ হয় এবং ঠিক যেরকমভাবে দেখুন, আগে যেরকম বই পড়ার একটা প্রচলন ছিল, এখনও আছে। বহু মানুষ এরকম আছে যারা বই পড়তে ভালোবাসেন, কিন্তু এখন সমস্তটাই আপনাকে প্রফেসর গুগল ফোনে পেয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন টিভিতে ওটিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সব কিছুর মধ্যে জিনিসগুলো যখন প্রচারিত হচ্ছে, স্বাভাবিক কারণে মানুষের এই যে থিয়েটার দেখার প্রবণতাটা অনেকাংশে কমে গেছে। কারণ আমরা যে জায়গাটায় এই যে বিনোদিনী থিয়েটারের স্টার থিয়েটার নামেই বিখ্যাত, বিশ্ববন্দিত, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বিনোদিনী নামের সঙ্গে সঙ্গে এই অঞ্চল যেখানে আমরা এখন বসে আছি, এই অঞ্চলে প্রচুর থিয়েটারের হল ছিল, কিন্তু এখন দেখবেন খুব হাতে গোনা দু একটি আছে, গুটি কয়েক। স্বাভাবিক কারণে যারা থিয়েটার করেন, থিয়েটার একটা অন্য রকমের ভালোবাসার জায়গা। আমরা যারা ভবানীপুর নাট্যমে আছি, আমরা প্রত্যেকে, আমরা ভবানীপুর 70 নম্বর ওয়ার্ডেরই, আশপাশের দু একজন আছেন, কিন্তু আমরা চেষ্টা করেছি যে মানুষগুলো যাদের জন্য আমরা আজকে স্বাধীনতাকে উপভোগ করছি, তাদের এক একজনের চরিত্র নিয়ে আমরা বাঘাযতীন দিয়ে শুরু করেছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাঘাযতীন নাটকটি প্রত্যেকের কাছে, যারা যারা দেখেছেন তারা প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে এরকম অনেক জিনিস যেটা হয়তো আমরা জানতাম না। তো আমি নিশ্চিতভাবে চাইব, বা আপনাদের চ্যানেলের মাধ্যমে যাদের কাছে প্রচারিত হবে তারাও দেখবেন, তাদেরকেও বলবো যে এরকম বহু মানুষ আছে যারা কিন্তু আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। তাদেরও অনেক অংশে তাদেরও দান আছে এই কাজে। আমার বিশ্বাস যারা আসবেন তারা নিশ্চিতভাবে পুরো শেষ হওয়ার পর তারা তাদের কীরকম লাগলো সেটা বলবেন, যেটা আমাদের আরও আপ্লুত করবে এবং নতুন করে উদ্দীপনা আমাদের মনেও থাকবে, যাতে আমরা আগামী দিনে আরও এরকম নতুন নতুন নাটক নিয়ে আসতে পারি। সেটাই একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের। সারাদিন কাজ করার পর সন্ধেবেলায় কিছুক্ষণ সময় ব্যয় করে একটা চরিত্রে অভিনয় করা এবং সেখান থেকে দাঁড়িয়ে একটু রিল্যাক্সড হওয়া, আমি এরমভাবে দেখেছি ব্যাপারটাকে, এবং যেটা মানুষকে একটু আনন্দ দেবে, মানুষ একটু উপভোগ করবে, এমনকি একটা জিনিসকে তুলে ধরা মানুষের সামনে, যাতে যারা স্টেজে দেখবে তারা মনে করবে যে প্র্যাকটিক্যালি এটাই হচ্ছে। এখানে আপনার চরিত্রটা কিসের? আমি এখানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘাযতীনের চরিত্রে আমি অভিনয় করছি। চিন্তাধারা কি আছে যে থিয়েটারের সম্বন্ধে কি করা যেতে পারে? না, দেখুন, আরও বেশি করে যে ক্লাব সংগঠন আছে বা বিভিন্ন জায়গায় যারা অনেকজন মানুষকে নিয়ে যারা সংঘবদ্ধ করে হয়ে সমাজের বিভিন্ন কাজে যারা লিপ্ত থাকেন, আমার মনে হয় যে এটা আর একটা দিক যেখানে মানুষকে সংঘবদ্ধ রেখে এরকম কিছু নাটক বা এরকম থিয়েটার এরকম ব্যাপারটাকে করলে এটা আরও একটা ভালো জায়গা। এটা সমাজের সেই মানুষগুলোর কথা মনে করিয়ে দেয় যাদের আদর্শকে সামনে রেখে আমরা চলার চেষ্টা করি। হয়তো সবসময় হয়ে ওঠে না, এটাও ঠিক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে থিয়েটার নিশ্চয়ই করা উচিত এবং নাটকও করা উচিত। যাদের সম্ভব তারা আরও এগিয়ে আসুন। এরমভাবে নাটক বা আপনারা মঞ্চস্থ করলে আমার মনে হয় এটা একটা ভালো দিক।
এটা একটা সোসাইটিকে বেঁধে রাখার জন্য, একটা সোসাইটিকে সঙ্ঘবদ্ধ রাখার জন্য এটাও একটা পন্থা। থিয়েটারের জন্য আগামী দিনে কোনো আমরা কি কোনো সাহায্যের হাত বাড়ি দেওয়ার মানে এরকম কোনো চিন্তাভাবনা আশা রাখতে পারি? না দেখুন, এর কতগুলো পদ্ধতি আছে। রাজ্য সরকার কিন্তু দেয়, রাজ্য সরকার কিন্তু যারা নাটক করছেন, যারা একাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা নাটক করছেন, যারা কল শো করছে, যারা এরকম গ্রুপ করেছে, তাদেরকে রাজ্য সরকার কিন্তু দেয়। দাদা আজকে সঙ্গে আছেন আমাদের, দাদার নাম গৌতম পাল, নাট্য জগতের সাথে উনি জড়িত। তো আজকে আমরা ওনার কাছে জানতে চাইবো যে ওনার যে নাট্য জগতে আসার যে ব্যাপারটা, তো সেটা আপনার কিভাবে মানে এলো আপনার? আমি দেখুন, আমি ছোটবেলা থেকেই আমার স্বপ্ন, আমার যখন 12-13 বছর বয়স, আমারই বাবার বন্ধুগাম দাদা ছিলেন তোমার সবিতাব্রত দত্ত। আমার এক মেসমশাই পাড়ায় আছেন ফুলো মুখার্জি, তিনি আমাকে খুবই ভালোবাসতেন। তার দৌলতে আমি তার কাছে যাই, তার কাছে আমার নাটক শিক্ষা। সেখান থেকে আমি আস্তে আস্তে ইমপ্রুভ করি। তারপর আমি বাদল রায় বলে একজন ছিলেন, মারা গেছেন এখন, আমাকে খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন। থিয়েটার সেন্টারে ট্রেনিং দিতেন, আশুতোষের বাড়িতে ট্রেনিং দিতেন। সেখান থেকে আস্তে আস্তে আমি যখন মাধ্যমিক পাশ করলাম, তারপর থেকেই থিয়েটার লাইনে ঢুকে গেলাম। শৌখিন নাট্য সমাজ বলে একজন সুদেব চক্রবর্তী ছিলেন, উনি আমাকে অঙ্গান নাটকে একটা ছোট্ট রোল দিয়েছিলেন। তারপর আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, বিভিন্ন জায়গায় আমি থিয়েটার করেছি। এবং আমার বাড়িতে এমন অবস্থা খারাপ হয়ে গেছিল বলে আমার প্রফেশনাল থিয়েটারটা বেশি ভালো লাগতো, এবং সেখানে এসেছিলাম। প্রজাপতিতে কিছুদিন শো করেছিলাম। এবার আসি আমার এই যে আজকে আমাদের যে প্রোডাকশন চলছে, বাঘা যতীন, আমার পাড়ার ছোট ভাইয়ের মতো, আমার বোনের বন্ধু, আমার বাড়িতে এক সময় খেলতে আসতো, অসীম কুমার বসু। আমি ওর ভালো নামটাই পুরোপুরি জানি না, বাবাই বলে জানি সবার কাছে, ও আমার বাবাই, প্রিয় ছোট ভাইয়ের মতো। একদিন কথায় কথায় বললো যে তুমি তো এত গ্রুপে করে বেড়াও, তা একটা পাড়ার জন্য কিছু করো না, আগে তো করতে পারায়। আমি যে সবাই যদি পাওয়া যায়, আমাকে যদি মানিস, তাহলে একটা কিছু করবো। ইন দ্য মিন টাইম আমার পাড়ারই একটা, আমার দাদার মতো কৃষ্ণচন্দ্র দাস এবং আমার বন্ধু চন্দন মুখার্জি মারফত আমরা বাঘা যতীনটা সিলেক্ট করি। দেখলাম এখন যে প্রজন্ম আছে, তারা আমাদের ওই ঐতিহাসিক যেসব মানুষগুলো দেশের জন্য আত্মত্যাগ করে গেছে, তাদের সম্বন্ধে কিছু জানে না। যদি এই বইটাকে নিয়ে আসি, বিকর্ণ সেন বলে একজন ভদ্রলোকের লেখা, তারও খোঁজ পেলাম না, তিনি রেডিও আর্টিস্ট। সেই বইটা দেখেই আমি আর অরূপ চক্রবর্তী, আমার এখানে টেগার্ডের অভিনয় করছে, অনেকদিনকার বন্ধু, দুজন মিলে কিছু এডিট করে এবং নিজেদের কিছু আবার ঢোকালাম, কিছু পড়াশোনা করে, যে বাঘা যতীন এখানে জন্মেছিলেন, এই রিসার্চ ওয়ার্ক কিছুটা করলাম, করে এই নাটকটা নামালাম। এবং প্রত্যেকে প্রথম শো হওয়ার পর, যখন কলেজে আমরা ভবানীপুর এডুকেশন সোসাইটিতে করি, অনেক পাড়ার বয়স্ক লোক এবং অনেক জুনিয়র ছেলেরা বলছে দাদা এটা করে যান এবং পাড়ায় একটা গ্রুপ ফর্ম করুন। আমি তখন দেখলাম খুব ভালো, এটা যদি হয় আমিও হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার পরবর্তী জেনারেশন পাড়ায় যদি আমার এই গ্রুপটা ভবানীপুর নাট্যম একটা নাম দিলাম, এটা যদি এস্টাবলিশমেন্ট পায়, তাহলে আমার মতো সুখী আর কেউ হবে না। আচ্ছা, বাঘা যতীনের যে নাটকটি আজকে মঞ্চস্থ হচ্ছে, তার আরেক শিল্পীকে আমরা পেয়ে গেছি, আপনার নামটা একটু দর্শকদের জন্য বলছি। দেববান্ধব মিত্র। আর আমি এই বাঘা যতীন নাটকে নীরেন দাশগুপ্ত, আরেকজন সহ বিপ্লবী, সেই পাঠটা করছি। চরিত্র সম্বন্ধে যদি একটু তুমি বলেন। হ্যাঁ, চরিত্র হচ্ছে যে বাঘা যতীন, আমরা সবাই জানি প্রবাদ প্রতিম বিপ্লবী। তো তিনি ভারতের মুক্তির জন্য, সশস্ত্র বিপ্লবের দ্বারা মুক্তির জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। ওনার সহযোগী ছিল আরো 4-5 জন, যাদের মধ্যে নীরেন একজন, জ্যোতিষ একজন, বীরেন একজন। তো এই বাঘা যতীন এবং তার সহজ বিপ্লবী যোদ্ধা, বিপ্লবীদের নিয়ে এই নাটকটি। এবং এই নাটকটি তো আমরা অলরেডি 5-6টি শো করেছি। এবং সব থেকে বড় যে জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে, যেটা আমার অনুভূতি হয়েছে বা আমি যে মানুষের কাছে ফিডব্যাক পেয়েছি, সেটা হলো আজকালকার যুব সমাজ বাঘা যতীন স্টেশনটা চেনে, বাঘা যতীনকে চেনে। আর এই নাটকে দেখা যায় যে নাটকের যে মূল চরিত্র, যাকে হিরো বলা হয়,
তার শেষে গিয়ে মৃত্যু হয়। যেটা আমাকে দেখার পর বলেছেন আজকালকার যারা অনেক বাচ্চা ছেলে তাদের ধারণা যে হিরো সবসময় জেতে, কিন্তু এই নাটক প্রমাণ করে যে হিরোরা মৃত্যুর মধ্যে দিয়েও মানুষের মধ্যে একটা বড় চেতনা জাগিয়ে দিয়ে যায়। আচ্ছা, এই যে নাটকটি আপনারা করছেন, তো এই নাটকের তো অনেক পড়াশোনা করে চরিত্র সম্বন্ধে জানতে হয়েছে, তো আপনি কোনো এরকম পেয়েছেন যেটা আপনাকে উদ্বুদ্ধ করছে? মানে যেহেতু আমরা ওই 80-র দশকের মানুষ, আমাদের একটু ওই বৈপ্লবিক চিন্তাধারা আছে, কোনো ডান বামের ব্যাপার না, কিন্তু বৈপ্লবিক চিন্তাধারা আছে। আমাদের সময় তো আর এইরকম টিভি সিরিয়াল ইউটিউব ছিল না, ফলে আমরা বই পড়তাম, নাটক দেখতাম, নাটক করতাম খেলাধুলার সাথে। এই নাটকের ক্ষেত্রে সব থেকে যিনি বেশি খেটেছেন তার নাম গৌতম পাল, যিনি আমাদের পরিচালক, এবং তিনি প্রত্যেককে তার চরিত্রের কি গঠন, কি বৈশিষ্ট্য, যেমন দেখা যায় যে নীরেন একটু বড়, জ্যোতিষ একটু ছোট, সেটা ব্যবহারিক ক্ষেত্রেও আমরা মঞ্চেও সেটা করেছি। বন্ধু না, কিন্তু বিপ্লবীদের মধ্যে যারা বড় ছিলেন বয়সে তাদেরকে সম্মান দেওয়া হতো, সহবিপ্লবীরা সেগুলো করেছেন। এবং আমরা এখানে যারা করছি মোটামুটি শিক্ষাগতভাবে বর্তমান অতীতের রাজনৈতিকভাবে আমরা যথেষ্ট সচেতন, এবং আমরা সবাই দেশপ্রেমী, এবং বাংলার ইতিহাস যেটা আজকে প্রজন্ম ভুলতে চলেছে শুধু স্টেশনের নাম ছাড়া, এই প্রচেষ্টা আমাদের ভবানীপুর নাট্যমেলের পরে আমরা হয়তো রাসবিহারী নাটকটা অভিনয় করবো। এটা আমার মনে হয় আজকের যুগে যা নাটক হচ্ছে আমরা তো হয়তো উল্টো দিকে যাচ্ছি, কিন্তু এটারও প্রয়োজন আছে, একটা চেতনা, বাঙালির গর্ববোধটা ফিরিয়ে আনছে। আমার নাম দেবমাল্য মিত্র, আমি এই নাটকে নীরেন দাশগুপ্ত একজন বিপ্লবী পাত্র অভিনয় করছি। নমস্কার, আমার নাম স্বরাজ কুমার নন্দন, আর আমি বাঘাযতীন নাটকে জ্যোতিষ চন্দ্র পাল একজন বিপ্লবীর অভিনয়টা করছি, চরিত্রে আছি আমি। যখন আমার কাছে এই কথাটা প্রথমবার এলো যে জ্যোতিষ চন্দ্র পালের একটি চরিত্র আছে, তোমাকে হয়তো করতে হতে পারে, তো তার সম্বন্ধে একটু রিসার্চ করা, তার সম্বন্ধে একটু জানা। কেন হঠাৎ করে একটা, আমি আগে নাটক করেছি যখন, সেগুলো সবই কমেডি করেছি, কোনোদিন এরকম একটা পিরিয়ড ড্রামা করিনি। তো সেই ক্ষেত্রে যখন প্রথমবার আমাকে বলা হলো যে এই ধরনের নাটক একটা তোমাকে করতে হতে পারে, একবার গিয়ে দেখো, তখন তার সম্বন্ধে একটু রিসার্চ করলাম, খোঁজ খবর করলাম। এবার আরো জানতে পারলাম আমাদের বাকি সহকর্মী যাদের আছে, যে জ্যোতিষ চন্দ্র পালের যে ক্যারেক্টারটা আমি করছি সেটা সব থেকে বয়সের ছোট ক্যারেক্টার এখানে, এই সবার মধ্যে সব থেকে জুনিয়র ক্যারেক্টার। ওনার রোলটা বা ওনার বয়স সেই সময় যেটা ছিল, সেই সময়কার বয়স হিসাবে আমার বয়সটা খুব একটা পার্থক্য নয়। তো সেই জন্য আস্তে আস্তে আরো ইন্টারেস্ট বাড়লো একটা ক্যারেক্টারকে আরো একটু ভালোভাবে মানে মঞ্চে তোলার জন্য কি কি করতে হবে, কেন সেটার জন্য একটু পড়াশোনা করলাম, আর একটু নেটে খোঁজ করলাম, করতে করতে আরো জানতে পারলাম যে যেমন আমার একজন সহ অভিনেতা বললেন কি যে শেষের দিকে বাঘাযতীন মারা যায়, তো সেই ক্ষেত্রে জ্যোতিষ চন্দ্র পাল কি সত্যি মারা যায় নাকি তার অন্য কোনো কিছু হয়। তো সেই হিসেবে রিসার্চ করে জানতে পারলাম কি না, সে মারা যায় না, তো সে তাকে সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়, এবং সে ব্রিটিশদের অত্যাচারে পাগল হয়ে যায়, এবং অবশেষে পুরো গল্পটি নাকি সে তার পুরো দেওয়ালে লিখে রাখে। তো সেই ক্যারেক্টার সম্বন্ধে পড়ার পরে সেটাকে আরো একটু কিভাবে ফুটিয়ে আনা যায়, মানে একদিকে রয়েছে বয়সে কম, ইনএক্সপিরিয়েন্সড, একদিকে রয়েছে আবার বিপ্লবীদের হয়ে লড়তে চলেছে, তো ঠিক ওই মাঝামাঝি ক্যারেক্টারকে মিক্স করে সেই রোলটাকে তোলার একটা সুযোগ পাওয়ার মতো কাজে সে নিজেকে তৈরি করাটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে ছিল। তো সেই হিসেবে আস্তে আস্তে তৈরি করা হলো। এটা করতে আপনার মানে কতদিন মানে চ্যালেঞ্জটা পার করতে? প্রথম শো এর পরে তো আমাদেরকে যখন যারা আমাদের ডিরেক্টররা আছেন, তো সেই ক্ষেত্রে যখন তারা আমাকে বললেন যে এইভাবে ডায়লগটা বলো, এইভাবে ডায়লগটাকে আরেকটু চেঞ্জ করলে ভালো হতে পারে, তোমার ভয়েসটাকে আস্তে আস্তে তোলো, এইখানটা আপনারা দেখতে পারবেন এই পরবর্তী সময় যখন নাটকটি হবে।
তো এখানে ভয়েসটা তুলতে হবে, কারণ এখানে ভয়েসটা ছোট বলে তার রাগটা আসছে। এখানে আবার সেই নীরেনকে তার বড় দাদা হিসেবে শ্রদ্ধা করছে, আর বাঘাযতীনকে তার বড় ভাই হিসেবে দাদা হিসেবে দেখে। তো সেই হিসেবে আস্তে আস্তে মানে সময়ের হিসেবে বলতে গেলে প্রায় আমাদের 1 বছরের তো বেশি এই নাটকটি চলছে। তো সেই ক্ষেত্রে 6 মাস থেকে 7 মাস মতো তো ক্যারেক্টারটাকে বিল্ড আপ করতে লেগেছে আমাদের। তো আগামী দিনে আপনার কি মনে হয় যে আপনি কি এই নাটক জগতের সাথে থাকবেন নাকি আপনি অন্য কোনো? আমি পেশায় একজন অধ্যাপক, আমি কলেজে পড়াই। তো সেই ক্ষেত্রে নাটকটা আমার প্যাশন। এবার নাটক জগতে আমি এলাম কিভাবে সেটা একটা মজার কথা। যখন আমি 3rd ইয়ারে পড়ি তখন একটা আমি কলেজের প্রজেক্ট করতে কিছু অভিনেতা বা নাট্যকারের সঙ্গে দেখা হয়। তো তারা আমাকে বলে কি যে আস্তে আস্তে কথা বলতে বলতে সেখানে কেউ বকাটকাও করলো, কেউ আবার ভালোবেসে শেখালো। তো সেই হিসেবে একজন অভিনেতা আমাকে তাকে আমি খুব মানি, উনি আমাকে খুব ইন্সপায়ার করলেন। উনি বললেন কি দেখো তুমি আস্তে আস্তে এখন সেটে আসছো, কিভাবে কথা বলতে হয় সেগুলো শেখো। সেগুলো করতে করতে তারপরে ইচ্ছে হলো এবার প্যাশনটাকে আস্তে আস্তে আমি সেটাকে নাটকটাকে প্যাশন হিসেবে রাখলাম। আর এখন যখন সুযোগ পেয়েছি, কে প্যাশনকে ছাড়তে চায়? তো আপনার মানে ছোটবেলা থেকে কি এই প্রতি একটা ইন্টারেস্ট ছিল না এটা? হ্যাঁ, ছোটবেলা থেকেই পরিবার থেকে যখনই স্কুলের কোনো প্রোগ্রাম হতো, নাটক হতো, বাবা মা আগে পাঠাতেন। তো আপনার ফ্যামিলি থেকে কেউ নাটকের সাথে জড়িত রয়েছে? না, নাটকের সঙ্গে আমি প্রথম। আপনি প্রথম রীতিতে চালু একদম একদম। তো সেই হিসেবে নাটকের সঙ্গে কেউ যুক্ত নেই, কিন্তু যখনই কোনো স্কুলের প্রোগ্রাম হতো তখনই কিন্তু এক সময় মনে আছে যখন ছোটবেলায় গাছও হয়েছি, এক সময় একটা জোকারের পার্টও করেছি। তখন হয়তো বুঝতাম না, স্কুলের টিচাররা শিখিয়ে দিত। আবার এক সময় হয়তো আমি একটা হয়তো দর্জির রোলও করেছি, খুবই ছোট ছোট রোল করেছি, কিন্তু তখন স্কুলের তো বেশ মজা লাগতো। সেই করতে করতে কোথাও না কোথাও একটা এর প্রতি একটা ইন্টারেস্ট ছিল। তাছাড়া আমাদের একটা স্কাউটের গ্রুপও আছে, যিনি টেগাটের রোলটা করছেন, ওনাদের সঙ্গেও কিন্তু একটা আমাদের নাটকের শ্রুতি নাটক বলুন বা মঞ্চস্থ নাটক বলুন আমরা প্রায় করে থাকি। স্কুল থেকে সিরিয়াসনেস আস্তে আস্তে আপনার আস্তে আস্তে ওটা বলেন আছে, হ্যাঁ সেটা আপগ্রেডেশন হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই এখনকার যুগে দর্শকরা কি ধরনের নাটক মানে কি থিম কিংবা কি বিষয় ভাবনার উপরে দেখতে পছন্দ করছে না? বাজারে যে সকল নাটকগুলি এখন চলছে, যেটা আমি প্রায় thirdbell.com এ প্রায় ফলো করে থাকি, দেখি কি বেশিরভাগ নাটকই হচ্ছে কমেডির নাটক। কেন? সকলে কিন্তু এই ব্যস্ততার মধ্যে থেকে একটু হাসতে চায়, একটু দেখে মজা পেতে চায়, এন্টারটেনমেন্টটা চায়। তো সেই ক্ষেত্রে যদি কোনো নাটক একটু মজার হয়, একটু কমেডি বেসড হয়, তাহলে কিন্তু নিশ্চয়ই তারা দেখতে চাইবে। তো কমেডি নাটক যখন দর্শকরা দেখতে চাইছেন তখন আপনারা এই বিপ্লবী নাটকের দিকে আপনারা ঝুঁকেছেন, তো এটা কেন? এই ধরনের বিপ্লবী নাটকের জনারটাও কিন্তু একদম আনএক্সপ্লোর্ড জনার বলতে গেলে। খুব বেশি নাটক হয়নি এই পেছনে। কেন? সবাই কিন্তু যেমন বললাম থার্ড বেল খুললেই আমি কমেডি নাটক দেখতে পাচ্ছি, তো থার্ড বেল খুললেই বিপ্লবী নাটক বিশেষ পাচ্ছি না। তো এটা বলতে বিপ্লবীদের যে জীবনীটা রয়েছে সেটা কিন্তু আনএক্সপ্লোর্ড, অনেকের কাছে অনেক কিছু ডিটেইলস আমরা হয়তো জানি, অনেক ডিটেইলস আমরা জানি না। যেমন বাঘাযতীন হয়তো স্টপেজটার নাম আমরা জানি, কিন্তু তার জীবনে কি কি ঘটেছে সেটা হয়তো আমরা ডিটেইলস জানি না, হয়তো আমাদের ইতিহাস পুস্তক বইতে এত ছিল না। নমস্কার, আমার নাম স্বরাজ কুমার নন্দন, আমি বাঘাযতীন নাটকে জ্যোতিষ চন্দ্র পালের রোলটি করছি। আপনারা নিশ্চয়ই বাঘাযতীন নাটকটি দেখতে আসুন, নাটককে ভালোবাসুন, নাটকের প্রচার করুন, আর যতটা পারুন নাটক দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। পরিচালক, সহকারী পরিচালক, আপনার দর্শকের জন্য একটু নামটা বলুন। আমার নাম স্বপন পাল। আচ্ছা, পরিচালনায় যে আপনি এখানে এলেন, এই যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে সেটা সম্বন্ধে আপনি একটু দর্শকদের যদি বলেন। আসলে আমার ছোট ভাই গৌতম পাল, সে আমাকে ইনভাইট করে যে তুমি আমাদের সঙ্গে থাকো এবং আমাকে ডাইরেকশনে হেল্প করো। ওই ডাইরেকশনটা ওই দিচ্ছে, গৌতম পাল। তো এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে। তো আমি প্রায় টিনেজ থেকেই আবৃত্তি, গান, নাটক ইত্যাদি করেছি এবং সেই থেকে এর প্রতি ভালোবাসা আমার জন্মে গেছে। কত বছর ধরে আপনি মানে কবে থেকে শুরু করেছেন? আমি ধরুন
1951 না আরেকটু পরে, ওই 57-58 থেকে আমি আবৃত্তি করেছি। প্রথম এটা মনে আছে, ছাতা বলে দিক দিক মাথা মহাশয়, এটা ফার্স্ট লাইন ছিল। তো সেটা থেকে আমি পাড়ার বিভিন্ন লোকের কাছ থেকে প্রশংসা পেয়েছি। তখন তো পয়সা কড়ি ছিল না, তারা আমাকে মিষ্টি খাওয়াতো। তো ওই যে চলা শুরু হলো, তারপর থেকে আপনি কিভাবে নাটকে? তারপরে আমি চলে এলাম, তখন আমরা হাওড়ায় থাকতাম। তো আমি ভবানীপুরে আমাদের পৈতৃক ইয়েতে চলে আসি। এসে আস্তে আস্তে স্কুল, কলেজ এসব জায়গায় আমি নাটকে আস্তে আস্তে অংশগ্রহণ করি। মাঝে মাঝে ছোটখাটো নাটকে আমি পরিচালনাও করি, ভালো লাগতো। তারপরে এই আমার ভালো লাগার জিনিস। তারপরে পাড়ায় বিভিন্ন নাটকে পরিচালনাও করেছি। এই আজকে যে মেন পরিচালক গৌতম পাল, এরা সব আমার পরিচালনায় নাটক করেছে। তো ভালো লাগতো আমার বরাবরই। এবং এখন পরিণত বয়সে নাটকটার প্রতি ভালোবাসা রয়ে গেছে। এবং আমাকে গৌতম যখন ডেকে নিয়ে যায় যে এরকম হচ্ছে, তুমি আমাদের সঙ্গে জয়েন করো, তখন আমি জয়েন করলাম। আমার ভালো লাগা জিনিসটা। তো রবি ঘোষের সাথে তো আপনি কাজ করেছেন, আপনার স্পেশাল কোনো মুহূর্ত আছে যেটা আপনার খুব মনে দাগ কেটে দিন? পুরো নাটকটাতেই রবি ঘোষের সঙ্গে পাঠ করেছি এবং অনেক অনেক মুহূর্ত আছে। আর রবি ঘোষ ওই শ্রীমতী ভয়ঙ্করীতে আমাকে রোলে বাঁচলেন, আমি রোলটা করলাম। তারপর যখন শ্রীমতী ভয়ঙ্করী শেষ হয়ে গেল, আমরা পাশের হলে চলে গেলাম। ওখানে আমরা কোণে বিভ্রাট নাটকটি করলাম। তো সেই নাটকেও আমি একটা চরিত্র করেছি, মোটামুটি ঠিকই আছে, ভালোই লাগতো। মানে যার সঙ্গে থাকা, আমার নাটকটাকে ভালো লাগতো বলে তাই করা এই পর্যন্ত। আপনি এখনো পর্যন্ত নাটকটা ভালোবেসে আপনি এখনো চালিয়ে যাচ্ছেন? এখনো চালিয়ে যাচ্ছি। তো আগামী দিনে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে, মানে এর সাথে যুক্ত থাকবেন? হ্যাঁ, না না না, যতদিন পারি বয়স অ্যালাও করে নাটকের সঙ্গে থাকবো, নাটককে ভালোবাসবো, এই হচ্ছে আমার বক্তব্য। বাঘাযতীন যে মঞ্চস্থ হচ্ছে যে নাটকটি, তাতে আরেকজন শিল্পীকে পেয়েছি। স্যার, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী। তা আপনি তো এর সাথেও জড়িত, ভারত সমাজ গাইডের সঙ্গে জড়িত, এছাড়া সমাজসেবার জড়িত। তো আপনি আমার প্রফেশন যদিও প্রকাশক, মানে পাবলিকেশন, কিন্তু নাটকটা বিশেষ করে আমার ভালো লাগে। আর ভবানীপুর নাট্যম পরিচালিত এবং বাঘাযতীন এই নাটকের প্লটটা, এটা 6ষ্ঠতম প্রযোজনা আমাদের। আর এখানে আমি চার্লস টেগার, অত্যাচারী চার্লস টেগার সাহেবের ভূমিকা করার চেষ্টা করেছি। উনিও বাংলাদেশের ত্রাস ছিলেন। তো বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জির যে জীবনী, সেটাকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি, কারণ বিভিন্ন দিক আছে চরিত্রে। এবং এতদিন এটা করার পরে আমরা সব দিক দিয়ে একটা ভালো ফিডব্যাক পেয়েছি। তো আমাদের প্রচেষ্টা এইভাবে, এই অনেকগুলো কলস আরও আসার কথা আসছেও, লোকেদের ভালো লাগছে, লোকেরা বাঘাযতীন সম্বন্ধে আরও একটু জানুক আর নাটক সম্বন্ধে একটু উন্নত হোক, এটাই আমাদের প্রচেষ্টা। তো আগামী দিনে আপনি অভিনেতা হিসেবে দর্শকদের জন্য যদি বার্তা দিতে চান? বার্তা তো দিতেই চাই যে অভিনয়ের ব্যাপারটা তো আর প্রত্যেকের কাপ অফ টি নয়। এটা যারা ভালো লাগে, যাদের শুরু থেকে যারা অভিনয় শিখেছে, তারা একটা মানের অভিনয় করে। কিন্তু আমরা এটা দেখেছি যে যারা অভিনয় কখনো করেনি, তারাও কিন্তু একটা ভালো দলের মধ্যে পড়লে তাদেরও অনেক এই ইন্সপিরেশনটা হয় যে আমরা একটু অভিনয় করি। কথা তাতে 2-4টেই থাক, কিন্তু পুরো ব্যাপারটাতে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে, কিছু চেষ্টা করছে, এইটা কিন্তু অনেকেই মুভ করে। তো নাটক, বাংলাদেশের নাটক সম্বন্ধে বলার স্পর্ধা আমার নেই। তো অনেকে
মহান শিল্পীরা রয়েছেন, লিজেন্ড ফিগার্সরা রয়েছেন। তো আমাদের নাটক করে খুব ভালো লাগে, সন্তুষ্টি হয় এবং আমরা স্যাটিসফাইড। সেলফ স্যাটিসফ্যাকশনটা রয়েছে কাজের মধ্যে? অবশ্যই রয়েছে। তো পিছনে যে আপনার প্রহরী কিংবা হ্যাঁ, গাড়ি রয়েছে, ওই যাদের কথা বলছিলাম, ও সারা এতে পুলিশের রোলটা করেছে। কিছু ওনার যদি নাম নামটা কল্লোল দাস। কল্লোল দাস, এটা আমার প্রথম নাটক। প্রথম নাটক কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আচ্ছা, তো আগামী দিনে কি আপনি নাটকের সাথে জড়িত থাকতে চাইছেন? নিশ্চয়ই, যদি এরকম আমাদের যে ওয়ার্ডের আমাদের পৌরপিতা আছে, উনি পাড়াঘাটা সবাই মিলে আমরা করছি, ওনার উদ্যোগেই আমরা করছি। উনি যদি চান নিশ্চয়ই করবো নাটক। আপনাদের এই নাটকের জন্য অনেক শুভেচ্ছা রইল। দর্শকদের আশা করি আরো ভালো নাটক আপনাদের থেকে দেখতে পাবো। চেষ্টা তো নিশ্চয়ই করবো। সকলের কাছে অনুরোধ, ছোট হোক বড় হোক, যে আমাদের প্রচেষ্টা একটু এসে দেখে যদি আমাদের উৎসাহিত করেন, তাহলে যারা নতুন আছে তারাও একটু প্রেরণা পায়। আর সকলকে ধন্যবাদ, আপনাকে থ্যাংক ইউ। কি ব্যাপার হঠাৎ জরুরি তলব? অরবিন্দ ঘোষ আসছেন, তিনি কিছু জরুরি আলোচনা করতে চান আমাদের। খুব ভালো খবর দা, যখন আসছে নিশ্চয়ই বেশ কিছু পরিকল্পনা আমরা তার কাছে পাবো। তা তো পাবো, কিন্তু আমাদের মতো মাত্র এই কয়েকজনকে নিয়ে কিভাবে যে কাজ হবে না সেটাই বুঝতে পারছি না। কিন্তু বিনা রক্তপাতে তো আর স্বাধীনতা আসবে না, আর সে রক্ত দেবে এই ভারতবাসী, একথা আমি অন্তত বিশ্বাস করি না দাদা। সেটা নিয়ে আমরা চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের প্রথম সারির কিছু নেতা বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে দাঙ্গা থামানোর। আসুন অরবিন্দ দা, বসুন। আসুন দাদা। আসলে কি জানো দিদি, এই দাঙ্গাটা ইংরেজ সরকার সুপরিকল্পিতভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে তাদের ডিভাইড এন্ড রুল নীতির মাধ্যমে। তবে খুব একটা বেশি সুবিধে করতে পারবে না। আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতি এভাবে আমরা কখনোই নষ্ট হতে দেব না। দাদা, আপনি নিশ্চয়ই জানেন লর্ড কার্জন বাংলাকে পঙ্গু করার জন্য ইতিমধ্যে কি পলিসি গ্রহণ করেছে। হ্যাঁ, সব ওরা আসলে আমাদের কার্যকলাপে ভয় পেয়েছে। যদি তোমাকে আমি একটা কাজের ভার দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ দাদা, সে ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছি। কুষ্টিয়ার ব্যবসায়ী মোহিনী চক্রবর্তীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং তিনি সম্মতিও দিয়েছেন একটি দেশীয় মিলস খোলার ব্যাপারে। দাদা, প্রাথমিকভাবে একটা নামকরণ আমরা করেছি, মোহিনী মিলস। বাহ, দারুণ হবে। এতদিনে একটা কাজের মতো কাজ। আমি তোমাকে শৃঙ্খল মুক্ত করতে পারলাম না। যদি আমার